আজকে আমাদের সেকেন্ড টপিক আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন তোরা অলরেডি কিন্তু পড়েছিস ক্লাস 7-এ। কোথায় পড়েছিস? মোটামুটি একটা ধারণা তোরা আলোর প্রতিফলন সম্বন্ধে পড়েছিস। দুটো ঘটনা, একটা আলো ধর, একটা বিভেদ তল। বিভেদ তল মানে কি? ধরে নে আমি এইখানে এই জিনিসটা এইভাবে করতে পারি। দেখ, ধর এই নিচ দিকটায় জল আছে, সাপোজ ধরলে এই নিচে জল আছে, উপরটা বাতাস। তাহলে যদি আলো এইখানে এসে করে পড়ে এবং আলো যদি প্রথম বাতাস, বল আলো কোন মাধ্যম থেকে এসেছিল? বাতাস, জল থেকে, বাতাস থেকে এসেছিল। তাহলে এইখানে ধর এখানে কোনো একটা আয়না রাখা আছে, এবার সেই আয়নায় যদি ধাক্কা খেয়ে ওই বাতাসেই ফিরে যায় তাহলে সেটাকে আমরা বলবো আলোর প্রতিফলন। ঠিক আছে? এরপর এই ঘটনাটা অন্য হতে পারে। কিরকম? এরপর এখানে আয়নার বদলে আমি যেটা বলছিলাম, আয়নার বদলে ধর এখানে জল আছে, সেক্ষেত্রে কি হবে? এখানে যদি জল থাকে তখন এবার লক্ষ্য করবে এদিকে, তাহলে দুটো মাধ্যম আমি নিতে পারি। এখানে আছে বাতাস বা বায়ু, আর এখানে আছে জল। তাহলে ফার্স্ট অফ অল আলো যদি এখানে এসে আপতিত হয় তাহলে প্রথমত কিছুটা আলো কিন্তু প্রতিফলিত হবে, পুরোটাই কিন্তু প্রতিফলিত হবে না, কিছুটা আলো প্রতিফলিত হবে, এইভাবে বেরিয়ে যাবে। এরপর বাকি আলোটা কি হওয়ার কথা বল? বাকি আলোটা যদি ধর বাতাসেই থাকতো, এখানে পুরো মাধ্যমটা যদি বাতাস হতো তাহলে কি হতো? এই যে আলোটা এই পথে আসছে, এই আলোটা কিন্তু সোজা কোথায় যেতে বল দেখি তো? এই আলোটা সোজা কিন্তু এই পথ দিয়ে বেরিয়ে যেত, কিন্তু যাবে কি না। কারণ কি? কারণ বাতাস থেকে জলের মধ্যে আসছে। একটা মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমের বিভেদ দলে আপত্তি হয় তখন আলো কিন্তু সামান্য পথ বেঁকে কিন্তু পেরিয়ে যায় বা প্রবাহিত হয়। এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। এইখানে তোরা দুটো ব্যাপার কিন্তু লক্ষ্য করেছিস, একবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, আরেকবার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে। আমরা কি দেখেছিলাম? এই যে এইখানে এই এক্সাম্পলটা যেটা আমি নিয়েছি, বাতাস থেকে জলে। আচ্ছা বলতো, বাতাস ঘন মাধ্যম না লঘু মাধ্যম? বাতাস হচ্ছে লঘু মাধ্যম আর জল ঘন মাধ্যম। তাহলে এই ক্ষেত্রে আলো কি হয়েছে? আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে। তখনই আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, আলোটা সামান্য কিন্তু অবিলম্বের দিকে বেঁকে আসবে। মানে এক্সাম্পল হিসেবে এইটা ধর, আলো এই সোজা পথে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আলো বাতাস, যদি পুরোটাই বাতাস থাকতো তাহলে কিন্তু আলো এই পথে সরলরেখায় কিন্তু পেরিয়ে যেত। এটা আলোর ধর্মের মধ্যে আমরা পড়েছি যে আলো সর্বদা সরলরেখায় আর কি চলে। এরপর যদি আমরা, যেহেতু বাতাস থেকে জলের মধ্যে পড়ছে, আলো কিন্তু এই এতটা পর্যন্ত এইভাবেই আসবে, তারপর সামান্য কিন্তু কি অবিলম্বের দিকে বেঁকে যাবে। এইটা হচ্ছে আলোর প্রতিসরণ। আরো একটা ঘটনা আমরা পড়বো। এইখানে এই কোণটাকে কি বলে বল দেখি তো? আপতন কোণ বা আই। আর এই কোণটাকে কি বলে? প্রতিসরণ কোণ বা আর। এবার প্রতিফলন আর প্রতিসরণের মধ্যে একটা ব্যাপার আছে। প্রতিফলন কোণ, প্রতিফলনে আপতন কোণ আর প্রতিফলন কোণ আমরা সমান দেখেছিলাম, মানে আই সমান আর। দ্যাট মিনস এই যে প্রথম কাহিনী যেটা আমি বললাম যে কিছুটা আলো প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে, তাহলে এইখানে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আলোটা পড়ে অবিলম্বের সঙ্গে, যেটা বেরিয়ে যাবে না সেটাও 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেরিয়ে যাবে। কিন্তু এখানে তো সেই ব্যাপারটা ঘটছে না, কারণ এখানে দিক পরিবর্তন করছে। এবার দিক পরিবর্তন করার সময় কি হয়? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় অবিলম্বের দিকে সরে আসছে, মানে আরটা হালকা ছোট হবে। মানে কি বলতে পারি? আই ইজ গ্রেটার দেন কোন আর, মানে আপতন কোণ প্রতিফলন কোণ অপেক্ষা বড়। এবার আমি কি বললাম? এরই একটা অন্য ঘটনা আমরা লক্ষ্য করতে পারি এখানে। এটা কি বললাম? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। এরপর যদি আমরা ঘন মাধ্যম থেকে, এটা বললাম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। এরপর যদি আমরা ঠিক উল্টো ঘটনাটা নিই, এই উল্টো ঘটনা নিয়ে কি হবে? উপরে থাকবে ঘন মাধ্যম, ধরে নে উপরে ঘন মাধ্যম। এক্সাম্পল হিসেবে জল নিচ্ছি, উপরে ঘন মাধ্যম জল, আর নিচে আছে কি? লঘু মাধ্যম বাতাস। যদিও এটা পসিবল নয় প্র্যাকটিক্যালি, কারণ উপরে জল নিচে বাতাস তো সম্ভব নয়, তবুও আমি বোঝানোর জন্য স্বার্থে এটা আঁকলাম এইভাবে। এইটা কি? বিভেদ তল। এই তলটাকে বলবো বিভেদ তল, মানে উপর দিকে জল নিচে বাতাস। এটা 1 নম্বর মাধ্যম বা এটাকে 2 নম্বর মাধ্যম, এরকম কনসিডার করে চল। আচ্ছা, এই বিভেদ তলের সঙ্গে 90 ডিগ্রি যে বাহুটা, সেটার নাম হচ্ছে অভিলম্ব। অভিলম্ব, তোরা নামটা শুনে বুঝতে পারছিস, সেটা বলা হয় অভিলম্ব। এরপর কি হবে? ধর আলো এইভাবে এসে পড়লো, এখানে আলো এসে করে পড়লো, এখানে এসে করে পড়লো আলো। তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? আপতন কোণ বা আই।
এবার এই আলোর পুরোটা কিন্তু, এটা একটা ভুল কনসেপ্ট, যে এই আলোর পুরোটাই কিন্তু পেরিয়ে চলে, এবার না, মোটেও পুরোটা যায় না, কিছুটা অংশ প্রতিফলিত হয়, তাহলে তার কিছুটা অংশ কিন্তু প্রতিফলিত হবে, এইটাকে আমরা কি বলবো, আর। আর এই কন্ডিশনে আর আমরা এখানে বলবো না, আটটা অন্য কোণ, যেহেতু প্রতিসরণ পড়াচ্ছে, আটটা আমরা প্রতিসরণ পরিচয় নেবো, তাহলে এইটা যদি আই হয়, এটাও কিন্তু আইই হবে, মানে আপতন কোণ সমান কি প্রতিফলন কোণ। কিন্তু যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোটা যাচ্ছে, তাহলে এটার যাওয়ার কথা ছিল কোন পথে, এটা যাওয়ার কথা ছিল সোজা গেলে এই পথে বেরিয়ে যেত, মানে এই যে দেখ, যদি ধর পুরোটাই জল থাকতো তাহলে কি হতো, আলোটা সোজা এই পথে বেরিয়ে যেত, কিন্তু এইখানে কিন্তু এটা হবে না। কারণ কি, কারণ যেহেতু আলোর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, মানে মাধ্যমের পরিবর্তন হচ্ছে, তাই আলোর প্রতিসরণ হবে। আর এখন প্রতিসরণটা কেমন হবে, আগের কেসটা কি দেখলাম, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছিল, দেখলাম আলোটা এইভাবে যাওয়ার কথা, তো সেটা অবিলম্বের দিকে সরে আসছিল, কিন্তু এখানে ঘটনা উল্টো, এখানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, তাই আলোটা কি কোন দিকে আসবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে একেবারে। এই ঘটনা হচ্ছে আলোর প্রতিফলনের দ্বিতীয় ঘটনা, এইটাকে আমরা বলতে পারি প্রতিসৃত কোণ বা প্রতিসরণ কোণ কি আর। আচ্ছা, এইখানে একটা জিনিস নোটিস করেছিলি, প্রতিফলনে আয়ের সঙ্গে আর সমান হয়, যখন প্রতিসরণে আমরা এলাম তখন কি দেখলাম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আইটা বড় আরটা ছোট। এখন কি দেখবো, এখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে দেখবো কোন প্রতিসরণ কোণ যেটা কোণ আর, সেটা বড় কোণ আয়ের থেকে। এইটা গেল আলোর প্রতিসরণ সংক্রান্ত দুটো ঘটনা। এরপরে দুটো এক্সাম্পল আমি তোদেরকে দিচ্ছি, যেটা তোরা বাস্তবভাবে আলোর প্রতিসরণটাকে তোরা লক্ষ্য করতে পারবি। ফার্স্ট অফ অল, একটা যদি কাঁচের জারে জল নিস এবং সেখানে যদি পেনটাকে এভাবে ডুবিয়ে দিস, কি দেখবি বল দেখি তো, যে সেই পেনটা কাঁচের জারে হালকা বাঁকা দেখাচ্ছে সাইড থেকে। এক্স্যাক্টলি কারণটা হচ্ছে সেটাই, যে আলোটা যেখান থেকে অ্যাপারেন্টলি আসার কথা, আমরা তো বাইরে থেকে দেখছি, কিন্তু মনে হচ্ছে না সেখান থেকে আসছে, দেখ আলোটা সোজা এই পথে যাওয়ার কথা, কিন্তু এই পথে যাচ্ছে কি না, অন্য দিক দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের অন্য একটা পজিশন ফিল হয়, ওই জন্য বাঁকা দেখায়। সেম ভাবে যখন আমরা জলেধারটা, যারা ধর ওই শোল মাছ শিকার করে দেখবি বর্ষা নিয়ে, ধর জলে একটা মাছ দেখতে পাচ্ছে, এবার আমরা যদি সেই এক্সাক্ট লোকেশনে ওইখানটাতেই মারি না, মাছটা কিন্তু মারা যাবে না, কারণ মাছটা যেখানে দেখাচ্ছে সেই পজিশনে কিন্তু নেই। কারণ মাছটা থেকে আমরা কোনো বস্তুকে কিভাবে দেখি, ধর এই স্কেলটাকে আমি কিভাবে দেখছি, আলো এসে স্কেলটার উপর পড়ছে, এবার এই স্কেল থেকে আলোটা আমার চোখে এলে তবে আমরা স্কেলটা আমার কাছে ভিজিবল হচ্ছে, এবার ওই মাছটা ওইখানে দেখাচ্ছে, মানে ঠিক ওই পজিশনে কিন্তু মাছটা নেই, কারণ আলোটা বাঁকা পথে এসেছে, কারণ যেহেতু জল থেকে হাওয়া অবধি মানে বাতাস অবধি পর্যন্ত আলোটা পথ অতিক্রম করেছে, মানে মাঝে একবারে মাধ্যম পরিবর্তন হয়েছে, যেহেতু মাধ্যম পরিবর্তন হয়েছে তাই আলোর পথটা কি বাঁকা আছে, তাই আমরা যেখানে পজিশনটা মাছের দেখছি সেটা কিন্তু পজিশন নয়। আমি এটা পরে আরো ডিটেলসে বলবো, তার আগে প্রতিসরণ সংক্রান্ত কয়েকটা ব্যাপার আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে এই দুটো জিনিস আশা করছি ক্লিয়ার, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। মনে রাখবে কিন্তু এটা পরীক্ষায় কিভাবে কোশ্চেন পড়তে পারে, যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো গেলে কোন দিকে বেঁকে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়, সরি লঘু মাধ্যমের দিকে সরে আসে, আবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, আপতন কোণ আইটা প্রতিসরণ কোণের থেকে বড় হয়, আবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, আপতন কোণ যে আপতন কোণ আইটা প্রতিসরণ কোণের থেকে কি হয়, ছোট হয়, বা ঘুরিয়ে বলতে পারি যে প্রতিসরণ কোণ আর আপতন কোণ আইয়ের থেকে কি হয়, বড় হয়। এই দুটো জিনিস কিন্তু এখানে লক্ষ্য করার মতো বিষয়। এরপর আলোর প্রতিফলনের সময় আমরা দুটো সূত্র শিখেছিলাম। দুটো সূত্র কি কি, ফার্স্ট অফ অল প্রথম সূত্র, এই সূত্রগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট, মানে সূত্রগুলোর মধ্যে এক একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। প্রথম সূত্রটা খুব সহজ সূত্র ছিল, মানে সহজ এই ছাড়া দেখেন এটা বুঝার ইজি। কিরকম, ধর একটা আলো প্রতিফলনের ক্ষেত্রে কি হচ্ছে, আপতিত রশ্মি এবং আমাদের ওই দর্পণ বা প্রতিফলক তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি সর্বদা একই সমতলে থাকে, এটা হচ্ছে ফার্স্ট সূত্র। আর সেকেন্ড সূত্র কি, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এরপর দ্বিতীয় সূত্রটা আমি এখনই ব্যাখ্যা করলাম যে আই এর সঙ্গে আর সমান হবে। এবার প্রথম সূত্রটা একটু কনফিউজিং হয়ে যায়, একটু কনফিউজিং হয় কিভাবে, যে সূত্রটা এবার মন দিয়ে শুনবি কিন্তু, আপতিত রশ্মি, মন দিয়ে শুনবি কিন্তু, হ্যাঁ, আপতিত রশ্মি এটা হচ্ছে অবিলম্ব, দেখ এটা অবিলম্ব, তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব বা প্রতিফলক তলের উপর বললে ভালো হয়, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এবার অ্যাপারেন্টলি মনে হতে পারে
যে এই সূত্রটা তো স্যার একটা সমতলে আছে, পুরো ঘটনাটা এই বোর্ডের প্লেনের মধ্যে ঘটছে, কিন্তু না, এইখানে আমরা দুটো সমতল খুঁজবো। এই যে আমরা এখানে আয়নাটা এঁকেছি ধর, বা এই যে দর্পণটা বা প্রতিফলক তল যেটাই বলিস তুই, সেটা আমরা এঁকেছি, সেটা আমরা এখানে 2D চিত্র রেখেছি। এবার আমি দুটো তল তোদেরকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি, ভালো করে একটু নোটিস করবি। ধরে নে এই বইটা একটা আমার হাতে আছে, এটা হচ্ছে একটা আয়না, তাহলে অবভিয়াসলি আয়নাটা এরকম ভাবে থাকবে, এরকম ভাবে থাকবে আয়নাটা, তাই তো? তাহলে এখন আমরা দুটো তল কিন্তু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বোর্ডের তল, এই বোর্ডটা যেটা মাটির সঙ্গে কি লম্বভাবে আছে, আর এই বইটা যেটা তোরা এখন আয়না আমি ধরতে বলছি বা এটাকে প্রতিফলক তল ধরতে বলছি, যেটা মাটির সঙ্গে অনুভূমিক ভাবে আছে। এরপর আমাকে বলবি দেখি তো, সূত্রটা আমি একটা কথা বললাম, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এখন কোশ্চেন হচ্ছে সেই সমতলটা কোনটা, কারণ আমার কাছে অলরেডি দুটো সমতল আছে, একটা হচ্ছে এই বইয়ের সমতলটা বা সোজা কথায় আয়না সমতলটা, আর একটা হচ্ছে তার সঙ্গে ঠিক লম্ব হবে বোর্ড সমতলটা বা বোর্ডের এই যে দেওয়ালের সমতলটা। এইটা হচ্ছে নোটিস করবি, এটা কিন্তু আয়না সমতলে নেই, এটা কার কথা বলছি, এটা আমরা এই বোর্ডের তলটার কথা বলছি। তার মানে এই যে আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, এই তিনটা কিন্তু বোর্ডের তলে আছে, এবং ওই যে বলেন না একই সমতলে থাকে, ওই একই সমতল মানে এই বোর্ডের তলটার কথা বলা হচ্ছে। এবার এটা কিরকম হতে পারতো, ধর এইটা আপতিত রশ্মি, এইটা হচ্ছে অবিলম্ব, দেখ এইটা দিয়েও তো আপতন বিন্দু, এইটা দিয়েও তো প্রতিফলিত রশ্মি আসতে পারতো, ধর আমি এইরকম করে রেখেছি, এক্ষেত্রেও কিন্তু আপতন কোণ প্রতিফলন কোণ সমান হতে পারে, কিন্তু এটা কিন্তু প্রতিফলনের সূত্রকোণ মেনে চলে না, কারণ দেখ দেখি তো এটা একই সমতলে আছে না, এই যে একটা অন্য তলে এই যে এরকম একটা তল তির্যক তলের মধ্যে হয়ে যাচ্ছে প্রতিফলিত রশ্মিটা। তাহলে এইটা গেল আমার প্রতিফলনের প্রথম সূত্র। অনুরূপভাবে প্রতিসরণের ক্ষেত্রেও প্রথম সূত্রটা কিছুটা প্রায় 19% সিমিলার। কিরকম, যে আপতিত রশ্মি, আচ্ছা আমি প্রতিসরণের ঘটনা আঁকছি, প্রতিসরণের যে কোনো একটা ঘটনা নেব, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমটাই নিচ্ছি, যে কোনো একটা ঘটনা আমরা উল্লেখ করছি। দেখ নোটিস করবি এখানে এটা হচ্ছে বিভেদ দল, দুই মাধ্যমের মাঝে থাকা বিভেদ দল, সরি দুই মাধ্যমের মাঝে থাকা বিভেদ দল। এটা উপরে হয়তো লঘু মাধ্যম আছে, আমি মেনশন করছি না লঘু মাধ্যমটা কি, কারণ লঘু মাধ্যমটা আমরা যে কোনো কিছু নিতে পারি, তবে মোটামুটি ঘনত্বের দিক দিয়ে নিচেরটা বেশি ঘন, উপরেরটা কম ঘন, আর নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম। এরপর আমরা আবার প্রতিসরণের ঘটনাটা আঁকছি, এটা হচ্ছে অবিলম্ব, এবং আপতিত রশ্মি এখানে এসে করে পড়লো, কি হবে, এইটা দিয়ে বেরোনোর কথা, বেরোবে কি এটা দিয়ে না, কিছুটা অবিলম্ব থেকে অবিলম্বের দিকে সরে আসবে, কারণ আমরা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের এক্সাম্পল দেখছি। এটা হচ্ছে যদি আপতন কোণ আই হয়, এটা প্রতিসরণ কোণ বা প্রতিসরণ কোণ কি হবে আর। এবার প্রতিসরণের সূত্র কি বলছে, একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি, প্রতিসিত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা কি একই সমতলে থাকবে। এটাও বলতে কি তো, আচ্ছা এই বিভেদ তল, এই যে তলটা আছে আমি দেখতে এটা 2D মতো, কিন্তু এটা কি আদৌ 2D হবে না, এটা ধরতে পারিস তোরা পুকুরের প্রতিসরণের ক্ষেত্রে, ঠিক আছে, এটা পুকুর একটা ধর, পুকুরের মধ্যে আলো ঢুকছে, সেটার ক্ষেত্রে কি হবে, দেখ পুকুরের তলটা এরকম ভাবে অনুভূমিক ভাবে আছে, আর আলোটা কেমন ভাবে আসছে, এইভাবে আসছে, তাহলে বল দেখতে ওই যে বললাম একই সমতলে থাকবে, ওইটা কোন তলটার কথা বলছি, পুকুরের তলটা না পুকুরের সঙ্গে লম্ব তলটা, পুকুরের সঙ্গে লম্ব তলটার কথা বলছি। তাহলে এটা প্রথম সূত্র, হুবহু সেম টু সেম প্রতিফলনের মতো, যে এই রেখাটা এই যে আই আপতিত, সরি আই নয়, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এই দুটো সর্বদা কিন্তু একই সমতলে থাকবে, শুধু ওইটুকু নয়, তার সঙ্গে এই বিভেদ দলের উপর অঙ্কিত অবিলম্ব, এই তিনটে জিনিস কিন্তু একই সমতলে থাকবে। এইটা গেল প্রতিফলনের প্রথম সূত্র। এরপর সব থেকে ইম্পর্টেন্ট যেখানে আমরা আসবো, এবার এই মোটামুটি এই জিনিসগুলো তোরা ক্লাস 7 অলরেডি কিছুটা শিখেছিলি, বা ক্লাস 8 এর আলোর ফার্স্ট ক্লাসে এটা কিছুটা শিখেছিস। এরপর যেটা আসবো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্রটাতে। দ্বিতীয় সূত্রে আলোর প্রতিফলনে কি ছিল, আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রে ছিল আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। কিন্তু এই ঘটনাটা আমরা এখানে বলতে পারবো কি, মোটেও এই ঘটনাটা আমরা এখানে বলতে পারবো না, কারণ এখানে আমরা দুটো ঘটনা, যে প্রতিসরণে আমরা দুটো ঘটনা দেখলাম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, আবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, কিন্তু কোনো ঘটনাতে আমরা দেখতে পেয়েছি কি যে আই সমান আর, কোনো কারণেই বলতে পারবো না আমরা আপতন কোণ আর প্রতিসরণ কোণ সমান, এটা কিন্তু আমরা বলতে পারবো না। তার মানে এখানে ঘটনা অন্য ঘটছে, কোনোবারে কিন্তু প্রথম একবার কিন্তু দেখলাম কি, একবার আপতন কোণ বড়, প্রতিসরণ কোণ ছোট, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে,
আবার ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম উল্টোটা দেখলাম, আপতন কোণ বড় আর প্রতিসরণ আপতন কোণ ছোট, প্রতিসরণ কোণ বড়। কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক একটু ভালো করে লক্ষ্য করবি। আপতন কোণ যেটা, এই আপতন কোণ আই তো, আর প্রতিসরণ কোণ হচ্ছে আর। যদি আলোর বর্ণ আমি একটু কালটা ভরে নিই, দাঁড়া ওয়েট কর, একটু কালটা আমি ভরে নিই। দেখ, আপতন কোণ হচ্ছে আই এবং প্রতিসরণ কোণ হচ্ছে আর। এরপর যদি আলোটার বর্ণ পরিবর্তন না ঘটাস, মানে সিম্পলি তুই লাল কালারের আলো নিয়ে ব্যাপারটা পরীক্ষা করছিস, বা দুটো মাধ্যম যদি পরিবর্তিত না হয়, এই আই এর যে সাইন আই আর সাইন আর, এইটাকে বলা হয় ধ্রুবক হবে। মানে আই আর সমান নয়, কিন্তু আই আর এ যদি সাইনের অনুপাত নেই, সেই অনুপাতটা একটা ধ্রুবক হবে। আর যেহেতু এটা একটা ধ্রুবক সংখ্যা, আর একটা মাধ্যমের জন্য এই ধ্রুবকটা কিন্তু একই। যদি তুই মাধ্যম পরিবর্তন করে দিস, ধ্রুবকটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। মানে তুই জলের সাপেক্ষে বাতাস নিয়েছিস, বা বাতাসের সাপেক্ষে জল নিয়েছিস, বা বাতাসের সাপেক্ষে কাঁচ নিয়েছিস, বা কাঁচের সাপেক্ষে বাতাস নিয়েছিস, যাই নে, যদি দুটো মাধ্যমকে আমরা পরিবর্তন করি, তাহলে কিন্তু এই ধ্রুবকটা পরিবর্তন হবে। তার মানে এই ধ্রুবকটা মাধ্যমের উপর নির্ভর করে। এই ধ্রুবকটার আমরা নাম দেবো কি? প্রতিসরাঙ্ক। কি নাম দেবো? প্রতিসরাঙ্ক। কি নাম দেবো? প্রতিসরাঙ্ক। এটাকে সিম্বলটা হচ্ছে মিউ, ইউর মতো কিছুটা, এটাকে মিউ বলে। এবার সিম্বলটা ভালো করে দেখলে এটাকে বলে মিউ। এরপরে পুরো ডিসকাশন, এই গোটা ক্লাসটা আমি প্রতিসরাঙ্ক নির্ণয় কিভাবে দিতে চাই। তাহলে এই প্রতিসরাঙ্ক আমরা কিভাবে বের করব, তার দুটো এক্সপ্লেনেশন আমি তোদের কাছে দেখাবো। ফার্স্ট অফ অল, তোদের এই যে সাইন আই, এই ব্যাপারটা মাথার উপর দিয়ে গেছে, কারণ এই জিনিসটা ফার্স্ট টাইম দেখছিস, কারণ এই ত্রিকোণমিতি এটা ক্লাস 10-এ আছে। তাহলে আমি মোটামুটি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, এই সাইন আই আর সাইন আর কি, তারপর আমি অনুপাত সম্বন্ধে বলবো। আচ্ছা দেখ, তাহলে আমি একটু এটা ক্লাসটা ত্রিকোণমিতি থেকে শিফট করছি সাইনটা বোঝানোর জন্য। এইটা বোঝানোর পর আমি আবার এই প্রতিসরণকে আসবো, তারপর তোদের ক্লাসের মতো করে, তোদের 8 স্ট্যান্ডার্ডের মতো করে বোঝাবো। তাহলে একটু পেশেন্স নিয়ে বসবি। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে প্রতিসরাঙ্ক বোঝা। প্রতিফলন হলে এত ঝামেলা ছিল না। প্রতিফলন হলে আমরা ডাইরেক্ট বলে দিতাম কি, আপতন কোণের সঙ্গে প্রতিফলন কোণ সমান। কিন্তু এখানে আপতন কোণের সঙ্গে প্রতিসরণ কোণ সমান হবে না, কিন্তু তাদের একটা সাইনের অনুপাত সর্বদা কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে। এবার এই ধ্রুবকটা কি, কিভাবে পাবো না পাবো, আমি ডিটেলসে আসবো। আগে আমি একটুটা বুঝাই। ফার্স্ট অফ অল, প্রতিসরাঙ্ক এডিং করব। প্রতিসরাঙ্ক, দেখ একটা জিনিস নোটিস করবি, আমরা একটা ত্রিভুজ আঁকছি। আচ্ছা তোরা মাঝে মধ্যে রিপ্লাই করবি তো দু একজন, ঠিক আছে? এই ত্রিভুজটা কোন ভেদে কি ত্রিভুজ বল? বল, সমকোণী ত্রিভুজ। কারণ কি, এই কোণটা 90 ডিগ্রি। ওকে, এখন এই কোণটা একটা নির্দিষ্ট মান আছে, তাই তো? এই কোণটা যে কোনো মান হতে পারে, অবশ্যই সেটা 90 থেকে ছোট। আমি এর নাম দিচ্ছি এ, কোণ এ, অ্যাঙ্গেল এ ফর অ্যাঙ্গেল। এরপর আমরা এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুকে তিন ভাবে নাম দিয়েছি। যেমন এই যে নিচের যেটা, এটাকে কি বলে? ভূমি বা বেস। একজন রিপ্লাই করবে, যে কোনো, রাকেশ, হ্যাঁ, ভূমি বা বেস, ঠিক আছে? আচ্ছা ইংরেজি নামগুলো আমি লিখছি না, তোদের অত প্রেশার নিলাম না, এইটুকু ভাবে মনে রাখ, ভূমি বা শুধু ভূমি মনে রাখ, নিচটাকে বলা হয় ভূমি। আচ্ছা এই যে লম্ব, এটাকে কি বলে? এটাকে বলে লম্ব। আচ্ছা, এবং মানে 90 ডিগ্রি কোণের সঙ্গে যেটা নিচে অনুভূমিক ভাবে আছে সেটা ভূমি, 90 ডিগ্রি কোণের সঙ্গে যেটা লম্ব উলম্ব ভাবে আছে সেটা লম্ব। আর এইটাকে বলে অতিভুজ। কি বলে? অতিভুজ। এরপর আমরা তিনটা অনুপাতের নাম দেবো। একটা হচ্ছে সাইন, তোদের সবগুলো যদিও দরকার নেই। একটা হচ্ছে কস, আর একটা হচ্ছে ট্যান। ট্যান তিনটাই আমি বলে দিচ্ছি। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কি বললাম? লম্ব বাই অতিভুজ। কস সাইন এ, অবশ্যই কোনটার নাম মেনশন করতে হবে। কস এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর ট্যান এ হচ্ছে কি, লম্ব বাই ভূমি।
আমাদের কাছে এই কস আর ট্যানটা অপ্রয়োজনীয়, ক্লাস 10 তোরা অলরেডি শিখবি, তাহলে আমি এই দুটো মুছলাম। এটা মনে রাখার একটা সূত্র আছে, মনে রাখবি, বলে দিচ্ছি, মনে রাখবি, ভবিষ্যতে কাজে লাগবে। শ্যামবাবু লম্বাবতী, কপিল বাবুর ভুঁড়িয়তী, লম্বা ভুঁড়িয়ে টানটুন, এটা মনে রাখবি। মানে শ্যামবাবু মানে সাইন এ, লম্ব বাই অতিভুজ, শ্যামবাবুর লম্বাবতী, কস এ ভূমি বাই অতিভুজ, কপিল বাবুর ভুঁড়িয়তী, আর ট্যান এ লম্বা ভুঁড়িয়ে ট্যান টুন। যদিও দুটো মনে রাখার নাই, তাহলে সাইন এ মানে কি পেলাম? লম্ব বাই অতিভুজ। মানে এই যে লম্ব আর এই অতিভুজ, এই দুটোর ভাগফলকে আমরা কি বলবো? এই সাইন এর অনুপাত। এরপর এই যে সাইন এ, এইটা কার উপর নির্ভর করে? অতিভুজ, লম্ব না ভূমি? কারো উপর নির্ভর করে না, সত্যি কথা বলতে। কারণ কি? কারণ আমি যদি এই ত্রিভুজটাকে একটু এক্সটেন্ড করি, মানে এই কোণটা এ রেখেই ত্রিভুজটাকে একটু বাড়িয়ে দিলাম, ধরে বল, এখন অতিভুজও পাল্টে গেছে, এখন ভূমিও পাল্টে গেছে। আলাদা মান দুটোরই, অতিভুজেরও মান আলাদা, ভূমিরও মান আলাদা, কিন্তু লম্বেরও মান আলাদা। কিন্তু যখন এই তুই মানগুলো এখানে পুট করবি না, তোর ছোট ত্রিভুজটা ধরলে এইটা হচ্ছে 3, ঠিক আছে, এইটা হলো 5। এক্সাম্পল দিচ্ছি, বল 3/5 কত হবে? 3/5 কত হবে? এটা 3/5 করলে 0.6, ঠিক আছে, কত হলো? 0.6। এরপর যদি ধর কোনো কারণে আমি এটাকে এক্সটেন্ড করি, এক্সটেন্ড করে এরকম করলাম যে, অবশ্যই যখন তুই এইটাকে বাড়াবি এদিকে আর লম্বটা টানবি, নতুন হয়তো লম্ব দাঁড়ালো এরকম ভাবে, তোর এটা দাঁড়ালো 6, এইটা 8, তাহলে অবশ্যই এটা 10 হবে। কেন বল দেখি তো? একটা সূত্র পড়েছি, মনে আছে? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। তোর এটা যদি 6 হয়, এটা যদি 8 হয়, এটা 10 হতে বাধ্য। 6 স্কোয়ার মানে কত? 36, 8 স্কোয়ার 64, 36 আর 64 হচ্ছে 100, রুট ওভার অফ 100 মানে কার 10 স্কোয়ার। এরপর তার মানে এখন লম্ব কত? 6, অতিভুজ কত? 10। তাহলে এখন যদি আমি এই অনুপাতটা বার করি, কত হবে বল? লম্বের জায়গায় কত বসাবো? 6, অতিভুজের জায়গায় কত বসাবো? 10, ভাগ করলে কত হবে? 0.6। তাহলে বল দেখি তো, এই যে সাইন এ এর যে মানটা, এটা লম্বের উপর নির্ভর করে? করে না? কি করে করে? কারণ লম্ব যাই হোক আর অতিভুজ যাই হোক, কারোর উপর নির্ভর করবে না, এটার মানটা ফিক্স। সাইন 30 ডিগ্রি, এবার এর মানটা ধরলে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 মান জানি আমরা হাফ, 1/2। যদি এই কোণটা 30 ডিগ্রি হয়, তাহলে তার লম্ব যদি 1 হয়, অতিভুজ 2 হবেই। এটা হচ্ছে কনসেপ্ট। তার মানে সাইন এ মানে একটা কোণের সাইন, সেটা কার উপর নির্ভর করে? শুধু কোণটার উপর। তার লম্ব অতিভুজ কি হলে এটার উপর নির্ভর করবে না। এমন ভাবে সেটা বাড়বে না, এই ভাগফলটা সব সময় একই হবে। তুই যদি আরেকটু বাড়াস না, দিয়ে বললে আমি একটা অড মাপ নেবো, দিয়ে একটা ত্রিভুজ আঁকলি, সেখানে তুই লাস্টে ক্যালকুলেশন করবি, লম্ব বাই অতিভুজ করবি সর্বদা, কিন্তু যদি কোণটা না পাল্টেছে, এই কোণটা যদি সেম রয়েছে, মানে এই ত্রিভুজ উপর দিকে বাড়াচ্ছে আর কি, ঠিক আছে। আরো যদি একটু বড় করি ত্রিভুজটাকে, তুই যদি মেজারমেন্ট করে এখানে লম্ব আর অতিভুজের মান বসাস, কি হবে? একই পাবি, ওই 0.6 পাবি। যদি এটা 30 ডিগ্রি, যদি এটা যে কোনো কোণ নিস তোরা, 30 ডিগ্রির ক্ষেত্রে হাফ হয় এই অনুপাতটা, মানে 0.5 হয়। তো এই গেল সাইনের কনসেপ্ট। তাহলে আশা করছি ক্লিয়ার। সাইন জিনিসটা কি? একটা কোণের অনুপাত ধরে নিতে পারি সেটাকে, ঠিক আছে। একটা ত্রিভুজের দুটি বাহুর, সমকোণী ত্রিভুজের দুটি বাহুর অনুপাতকে আমরা কি বলছি? সাইন। সেই দুটি বাহু কি কি? লম্ব বাই অতিভুজ। এরপর তার মানে এটা কার উপর ডিপেন্ড করে? একশো শুধু কোণের উপরে, কোণটার মানের উপর ডিপেন্ড করে। যে কোণটা যদি পাল্টে, তবেই কিন্তু সাইন এর মান পাল্টাবে, তাছাড়া কিন্তু কোনো কিছুর উপর আর নির্ভর করে কি? করে নাই। তাহলে ওই যে আমরা এবার ছবিটিতে ফিরি, একবার ছবিটিতে ফিরি। তার মানে যদি কোনো দুনিয়াতে বলে দেয় যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এরপর তুই 30 ডিগ্রি নিয়ে যে কোনো সমকোণী ত্রিভুজ আঁক, একটা এত বড় ত্রিভুজ বানানো সম্ভব। এখন দেখ, এইখানে হচ্ছে 30 ডিগ্রি, এবার এখানে তুই লম্ব আঁকলি, এখানে অতিভুজটাকে মাপ নিয়ে করে বসালি, এটা ধরলে এ, এটা ধরলে বি, তাহলে এইখানে এ বাই বি যেটা বেরোবে, ঠিক আছে। যদি ত্রিভুজটা আমি এইটুকু নিই, তাতেও লম্ব ধরলে এখানে ধরলে বড় হাতের এ, এখানে বড় হাতের বি, সেটাও কি হবে? বড় হাতের এ বাই বি এর সঙ্গে সমান হবে। এটাই আমার বলার বক্তব্য। তার মানে লম্ব আর অতিভুজের উপর ডাইরেক্ট নির্ভর করছে কি? করছে নাই, শুধু কার উপর নির্ভর করছে? এই কোণটার উপরে। এই কোণটা পাল্টিলে কিন্তু পাল্টিবে, ঠিক আছে। তার মানে ওই যে আমরা এরপর প্রতিসরণে আমরা কি শিখেছিলাম, যে একটা কোণ আসছে, আপতন কোণ, একটা প্রতিসরণ কোণ আসছে, তাহলে তাদেরও একটা সাইনের অনুপাত আছে। তাহলে সেই অনুপাতগুলো কি কি দেখবো, দেখি। দেখ, লক্ষ্য করবি একবার, আমি আরেকবার ছবিটা আঁকবো। এই হচ্ছে দুই মাধ্যমের বিভেদ দল, উপরে লঘু মাধ্যম,
আমি এই এক্সাম্পলটাই নিচ্ছি, তোরা চাইলে এটা ভাবিস না যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম চেঞ্জ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম হলো। এবার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এটা হচ্ছে কি অবিলম্ব। আলো এভাবে এসেছিল, এই পথে বেরোনোর কথা, এই পথে বেরোবে, অবিলম্বের দিকে সরে আসবে। এই কোণটা হচ্ছে আই, এই কোণটা হচ্ছে আর। এইখানে আমরা প্রতিফলনের মতো ডাইরেক্ট বলতে পারবো না যে আপতন কোণের সঙ্গে প্রতিসরণ কোণ সমান, বলতে পারবো না, কিন্তু আমরা এটা বলতেই পারবো এই আপতন কোণ আই আনে এর একটা নির্দিষ্ট সাইনের মান আছে, কারণ সাইনের মান আমরা একটু আগে দেখলাম শুধু কোণটার উপর নির্ভর করে, তার মানে কিছু একটা সাইনের মান এর হয় সাইন আই বাই প্রতিফলন কোণের সাইন কত, সাইন আর। এটাও কিন্তু কোনো মাধ্যমের জন্য পাল্টাবে না, এটাও কিন্তু কি ধ্রুবক। আর এই ধ্রুবককে আমরা কি বলবো, প্রতিসরাঙ্ক। কি বলবো, প্রতিসরাঙ্ক। আচ্ছা, এই প্রতিসরাঙ্ক কার উপর নির্ভর করে, অবশ্যই দুটো জিনিসের উপর নির্ভর করে, মাথায় রাখবি। ফার্স্ট অফ অল দুটো জিনিস নয়, নির্ভর অনেক জিনিসের উপর করে, আপাতত দুটো মনে রাখ। ফার্স্ট হচ্ছে এই যে আলোটা আসছে, এই আলোটার বর্ণের উপরে, এবং দ্বিতীয় মাধ্যম। দেখ ভালো করে, লঘু মাধ্যম, এইবার আমি বলছি, ধর এটাকে লঘু মাধ্যমটাকে লিখি বাতাস এ, ঠিক আছে, আর এটা লিখি ঘন মাধ্যমটাকে লিখি কি জল ডাব্লিউ। তাহলে এখন কিন্তু এ সাপেক্ষে ডাব্লিউ এটা কিন্তু একরকম হবে, আর ডাব্লিউ সাপেক্ষে এ কিন্তু আর একরকম হবে। এরপর ধরে নে প্রথমে আছে ধর এইখানে আমি কি বাতাস থেকে বাতাসে ধর এইখানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে কি হচ্ছে, আলোর প্রতিসরণ ঘটছে। তাহলে এইখানে আমি এটাকে কি বলবো, এটাকে বলতে কি তো, তাহলে আমি যদি এভাবে লিখি প্রতিসরাঙ্কটাকে এ মিউ ডাব্লিউ, তার মানে এইখানে দুটো জিনিস আমি উল্লেখ করেছি, ভালো করে নোটিস করবে কিন্তু, বাতাসের কথা উল্লেখ করেছি আর জলের কথা উল্লেখ করেছি। এই দেখ, মিউর আগে এ পরে ডাব্লিউ, তার মানে এটাকে বলতে পারি বাতাসের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। কি বললাম, বাতাসের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। যদি আমি পুরো ঘটনাটাকে উল্টো করি, যদি ধর প্রতিসরণটা এরকম হচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, মানে জল থেকে বাতাসের প্রতিসরণ হচ্ছে, তখন আমরা এটাকে কি লিখবো, জলের সাপেক্ষে কি বাতাসের প্রতিসরাঙ্ক। দুটোর মান কিন্তু আলাদা আলাদা হবে। এবার কিরকম বলে দিচ্ছি, বাতাসের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে তোর 3/4 পসিবলি 3/4, বা যদি নাও হয় তো ধরে রাখ আমরা এইটুকু, বাতাসের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 3/4। তাহলে যদি এটা উল্টে যায় কি হবে বলতে তো 1/3/4 হয়ে যাবে, কারণ এটা পুরোটা উল্টিচ্ছে। দেখতে পাচ্ছিস তো, এ মিউ জি ছিল, এ মিউ ডাব্লিউ ছিল, এখন ডাব্লিউ মিউ এ হয়ে গেছে, মানে এটা কি হয়ে যাবে, এটা 4/3 হয়ে যাবে। যদি আমি উল্টোটা বললাম, এইটা হবে 4/3, সরি এইটা হবে 4/3, তখন এটা কি হয়ে যাবে 4/3। আমি একটু মুছে করছি, এইটা করছি কি হবে, এটা হবে 4/3, তাহলে 3টা নিচে আছে উপরে উঠে যাবে, কি হয়ে যাবে 3/4 হয়ে যাবে। তাহলে যদি আমি জলের সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক বলি কি হবে 3/4, আর বাতাসের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3। আচ্ছা, প্রতিসরাঙ্কগুলো একে অপরের সঙ্গে, আচ্ছা বল দিলে প্রতিসরাঙ্ক একটা মাধ্যমের হয় কোনো না, একটা মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের। সবসময় কিন্তু প্রতিসরাঙ্ক একটা কোনো নির্দিষ্ট, মানে স্যার জলের প্রতিসরাঙ্ক কত হয়, জলের প্রতিসরাঙ্ক হয় আমরা আসছি বলবো কি কেন হয়, কিন্তু এই স্টেজে এসে করে তোরা মনে রাখ, প্রতিসরাঙ্ক কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের হয় না, একটা সাপেক্ষে অন্য মাধ্যমের। তাহলে আমরা দুভাবে বের করতে পারি, আমরা জলের সাপেক্ষে বাতাসের সাপেক্ষে জলে বের করতে পারি। তাহলে কি লিখবো, যেটা সাপেক্ষে সেটা আগে লিখবো মিউ ডাব্লিউ, এটা কি বলবো, এটা মানটা মনে রাখবে 4/3, কিভাবে আসতে পরে বলবো, ঠিক আছে। এটা হচ্ছে 4/3 মেজারমেন্টের মান। আবার যদি বলি জলের সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক কি উল্টো হয়ে যাবে, 3/4 হয়ে যাবে। আশা করছি ক্লিয়ার দূর পর্যন্ত। এরপর যদি তোর কোনো প্রশ্ন থাকে তোরা বল, অনেক কথা বল, কোনো সমস্যা নেই, বল কোনো প্রশ্ন। কোনো প্রশ্ন আছে? আচ্ছা দেখ, এই জায়গাটা আরো ডিটেলসে পড়াবো, ঠিক আছে, অত টেনশন করার কিছু নাই। তাহলে প্রতিসরাঙ্কের ব্যাপারটাকে আমি আরেকটুকু ক্লিয়ার করি। এই প্রতিসরাঙ্কের উপর নির্ভর করবে কতটা বাঁকবে আলোটা। ওই যে বললাম না, অবিলম্ব থেকে দিকে আসে বা অবিলম্ব থেকে দূরে সরে, যেটাই ঘটুক কতটা বাঁকবে এটা প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে। দেখ তাহলে ধরলি উপরে আছে জল, সরি উপরে আছে বাতাস, উপরে আছে বাতাস মানে কি এয়ার এ, আর নিচে আছে কি জল মানে কি
ডাব্লিউ। বল দেখি তো প্রতিসারাঙ্ক যদি জলের প্রতিসারাঙ্ক, অ্যাপারেন্টলি আমি ভুল বলছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, যদিও জলের প্রতিসারাঙ্ক হয় কিন্তু এই মুহূর্তে আমি ভুল বলেছি। বাতাসের সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক, ঠিক ভাষাটা বুঝতে পারছিস? বাতাসের সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক। যদি আমি এই জায়গায় বাতাসের জায়গায় যদি কোনো কারণে জল না নিয়ে এখানে কাঁচ নিয়ে নিই না, তাহলে এই যে আমি একটু আগেই বললাম জলের প্রতিসারাঙ্ক 4/3, এই কথাটা আমি বললাম তো। যদি আমি বাতাসের সাপেক্ষে বাতাসের জায়গায় যদি কাঁচ নিয়ে নিই, তাহলে আর জলের প্রতিসারাঙ্ক 4/3 কিন্তু রইবে না, চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেল? এইটা একটা পয়েন্ট। তার মানে এটাকে কিভাবে লিখবো? যদি বাতাসের সাপেক্ষে জল লিখি, তাহলে প্রথমে বাতাসের এ দিয়ে প্রতিসারাঙ্কের মিউ দিয়ে ডাব্লিউ হলো। আচ্ছা, যদি ধর আমি উল্টোটা লিখি, এটাকে বলে দিলাম বাতাসের সাপেক্ষে, এটা কি? এটা হচ্ছে বাতাসের সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক। জলের প্রতিসরাঙ্ক। এবার যদি উল্টোটা বলি, ঠিক আছে, ডাব্লিউ মিউ জি, তার মানে সরি এ, তার মানে এটাকে কি বলবো? জলের সাপেক্ষে বাতাসের প্রতিসারাঙ্ক। এদের আলাদা মান হয়, তবে উল্টো হবে মনে রাখবি। হলো জলের সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক। এরপর এইখানে একটা ব্যাপার আছে। এরপর তাহলে একটা প্রশ্ন, শুধু জলের প্রতিসরাঙ্ক কি হয় না, বা শুধু বাতাসের প্রতিসরাঙ্ক কি হয় না? হয়। এরপর আমরা নতুন জিনিস শিখবো, পরম প্রতিসরাঙ্ক। আচ্ছা, এই প্রতিসরাঙ্ক মাথায় গেল। আচ্ছা, এইখানে মনে রাখবি এই প্রতিসরাঙ্কটা সর্বদা এর অনন্যক হয়, মানে 1/8। মানে যদি এইটা হয় 4/3, ঠিক আছে, এইটা কি হয়ে যাবে? উল্টোটা 3/4। ক্লিয়ার তো? তোর অবধি এটা মনে রাখবি। এইটা এইভাবে লিখতে পারিস, এ মিউ ডাব্লিউ সমান কি লিখতে পারি? 1/w মিউ এ, উল্টোটা একদম, ঠিক আছে, অনন্যক। এরপর তাহলে এটা প্রশ্ন একটা বিরাট আছে, স্যার তাহলে জলের কোনো নির্দিষ্ট নিজের প্রতিসরাঙ্ক নাই, বা বাতাসের কোনো নিজের প্রতিসরাঙ্ক নাই? আছে। কিভাবে আছে সেটাকে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। কি বলবো? পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক কিভাবে? পরম প্রতিসরাঙ্ক জিনিসটা কি কেউ অলরেডি বলতে পারবি? তোরা এর আগে পরম জিনিসটা পড়েছিস, পরম উষ্ণতা এরকম টাইপের কিছু পড়েছিস কি এর আগে? পরম প্রতিসরাঙ্ক সম্বন্ধে বলতে পারবি কিছু? বল। দেখ, যখনই আমরা কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের থেকে নির্ণয় করব, তখনই সেটাকে বলবো কি? তার পরম প্রতিসরাঙ্ক। মানে সোজা কথায়, এই এতক্ষণ তোদেরকে যেটা বকছিলাম আমি, সব কি এক্সাম্পলটা কি নিয়ে দেখাচ্ছিলাম? বাতাস নিয়ে, তাই তো? কোন মাধ্যম থেকে বাতাস আসছিল? কোন মাধ্যম থেকে আলো আসছিল? বায়ু মাধ্যম থেকে, বা শূন্য স্থান, একই ব্যাপার। বায়ু মাধ্যম বা শূন্য স্থান। তাহলে যদি কোনো মাধ্যমের ক্ষেত্রে, আমি এবার সংখ্যাটা বলছি, আলোক রশ্মি বায়ু বা শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত হলে তখন সেই প্রতিসরাঙ্কে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। মানে সোজা কথায়, এই যে আমি সবসময় মিউ, এটা তো প্রতিসরাঙ্ক, ধর এখানে আমি জলের প্রতিসরাঙ্ক ডাব্লিউ নিচ্ছি, যদি আগে আমরা এ বাতাসের প্রতিসরাঙ্ক ধরি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি বলতে? কিন্তু পরম প্রতিসরাঙ্ক। এটাই হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। বলি স্যার এটা এটার দরকার কি, ওটার দরকার কি? অবশ্যই দরকার আছে। ধরলে তোর কন্ডিশনটা এরকম দিয়ে দিয়েছে যে আলোটা জল থেকে কাচের ভিতরে যাচ্ছে, জল থেকে কাচের ভিতরে যাচ্ছে, তখন তোর পরম প্রতিসরাঙ্ক কাজে লাগবে না। কি করে লাগবে? কারণ সেখানে বাতাসের কোনো খেলাই নেই, ঠিক আছে। সেক্ষেত্রে কি হয়ে যাবে? সেক্ষেত্রে এই জায়গায় কি হয়ে যাবে? যদি জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বের করিস, তাহলে এখানটায় জলের সাপেক্ষে, যদি কাঁচের সাপেক্ষে যদি জলে বের করিস, তাহলে এখানটায় জি মিউ ডাব্লিউ হয়ে যাবে, গ্লাস বা কাঁচ। যদি ধর কোনো কারণে তোরা যদি ধর এইভাবে বের করিস, এটা মিউ আছে, ঠিক আছে, যদি তোরা কাঁচের প্রতিসরাঙ্ক জলের সাপেক্ষে বের করিস, তাহলে ডাব্লিউ মিউ জি হয়ে যাবে। সেক্ষেত্রে পরম প্রতিসরাঙ্কের কোনো কাজ দেবে কি? দেবে না। তাহলে আমরা পরম প্রতিসরাঙ্কটাকে জেনে নিই, ঠিক আছে। তাহলে বাতাসের শূন্য মাধ্যম বা বাতাসের ক্ষেত্রে শূন্যস্থানের প্রতিসরাঙ্ক 1 ধরা হয়। কত ধরা হয়? 1। কত ধরা হয় বললাম? 1, শূন্যস্থানে বা বাতাসের। এরপর ধরে নে বাতাসের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, ধরো এ মিউ জি,
বাতাসের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। এটা আমরা কিভাবে লিখতে পারি? মিউ জি মানে জলের প্রতিসরাঙ্ক বাই মিউ এ বাতাসের প্রতিসরাঙ্ক। এবার বল মিউ জিটা কত? মিউ জিটা আমার জানা নেই, জলের প্রতিসরাঙ্ক বা জলের প্রতিসরাঙ্ক আমার জানা নেই, ওটাই জানতে হবে। আর বাতাসের প্রতিসরাঙ্ক কত? 1। কারণ এখানে পড়ে রইল কি? শুধু মিউ জি। এইটাকে আমরা বলবো শুধু জলের প্রতিসরাঙ্ক, বা সোজা কথায় জলের পরম প্রতিসরাঙ্ক। কি বললাম? জলের পরম প্রতিসরাঙ্ক। এর মানটা কত হয়? এর মানটা হয় বলে দিলাম ওই যে 4/3। কি বললাম? 4/3। আচ্ছা, গ্লাসের ক্ষেত্রে এটা হয় সম্ভবত 3/2 হয়। গ্লাসের মানে এটা কাঁচের ক্ষেত্রে হয় 3/2। এবার যদি আমি বলি কাঁচেরটা বের করি। এবার ধরে নে বাতাস থেকে আলোটা কাঁচের উপর এসে করে পড়ছে, তাহলে এখানে প্রথম মাধ্যমকে বাতাস বা শূন্যস্থান, দ্বিতীয় মাধ্যমকে কাঁচ। তাহলে আমি যদি বলি বাতাসের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, কি লিখবো? প্রথমে মিউ জিটা উপরে, শুধু কাঁচের প্রতিসরাঙ্ক বাই কি? বাতাসের প্রতিসরাঙ্ক। আচ্ছা, কাঁচের প্রতিসরাঙ্ক এটা মিউ জি বাই মিউ এ। এই মিউ এর মানটা কত হবে রে? 1। কারণ বাতাসের সাপেক্ষে বা শূন্যস্থানের সাপেক্ষে প্রতিসরাঙ্ক কত হয়? 1। কারণ এটা মিউ জি, শুধু কাঁচের প্রতিসরাঙ্ক। এটা হয় 3/2। কত হয়? 3/2। ক্লিয়ার? এরপর এইখান থেকে আমি কিছু কনসেপচুয়াল কোশ্চেন ধরবো, আমাকে বলবি, ঠিক আছে? তাহলে পরম প্রতিসরণের ক্ষেত্রে একটা মাধ্যমকে কি হতে হবে? প্রথম মাধ্যমটাকে কি হতে হবে? অবশ্যই বাতাস বা শূন্য মাধ্যম। বাতাস বা শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কত? 1। বুঝা গেল? এরপর আমরা এই সাপেক্ষে জলের পরম প্রতিসরাঙ্ক হয় কত? একটু আগে বললাম 4/3। আচ্ছা, কাঁচের পরম প্রতিসরাঙ্ক হয় কত? 3/2। এরপর যদি আমাদেরকে এখন বলে যে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো, বা এভাবে বললো যে আমাদেরকে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো, বা কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে পারবো কি আমরা করতে? দেখা যাক, চেক করি। এরপর ঘটনায় কিন্তু বাতাস নাই আর, ঠিক আছে? এরপর ঘটনায় কার আবির্ভাব ঘটেছে? শুধু জল আর কাঁচের। দেখ, কিন্তু এইখানেও আমরা পরম প্রতিসরাঙ্ককে কাজে লাগাতে পারবো। কিভাবে দেখি। তাহলে প্রথমে কোন ঘটনাটা দেখতে যাস? কাঁচ থেকে জলে না জল থেকে কাঁচে? তোদের ছেড়ে রাখি, বল। জল থেকে কাঁচে। দেখা যাক। তাহলে উপর আছে কে? সরি, তার উপরে আছে জল আর নিচে আছে কে? কাঁচ। জলকে আমি শর্টে ডাব্লিউ লিখছি, কাঁচকে শর্টে কি লিখবো? গ্লাস, মানে জি লিখলাম। তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কিভাবে লিখবো বল? ডাব্লিউটা আগে না জিটা আগে? ডাব্লিউটা আগে। তাহলে ডাব্লিউ মিউ জি। আচ্ছা, এইটা আমরা ভেঙে ভেঙে কিভাবে লিখতে পারি বল? মিউ কি হবে? জি বাই মিউ ডাব্লিউ। এরপর শুধু মিউ জি মানে এটাকে কি বলেছি? কাঁচের পরম প্রতিসরাঙ্ক। কাঁচের পরম প্রতিসরাঙ্ক এই একটু আগে কত বললাম? 3/2। তাহলে উপরে কত হবে? 3/2 বাই বড় বাইটা হলো। এবার বল মিউ ডাব্লিউ। শুধু মিউ ডাব্লিউ মানে কার প্রতিসরাঙ্ক? কি পরম প্রতিসরাঙ্ক? জলের পরম প্রতিসরাঙ্ক কত বললাম? 4/3। কাটাকাটি করবো। 3/2 4/3 যেহেতু নিচে আছে উল্টে যাবে, কত হবে? 3/4 হয়ে যাবে। মানে এটা কত হবে? 9/8। মানে সোজা কথায় জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত বেরোলো? 9/8। তাহলে এরকম করে যদি আমরা বলি কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বের করবো, সেটা বের করতে পারবো? আচ্ছা, এইখান থেকে দেখে বলতো, এটা বের করবো না, এইখান থেকে দেখে বলতো কি, তো একটু বুদ্ধি কাটিয়ে বলবি। জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 9/8। তাহলে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে? 8/9। ভেরি গুড। কারণ আমরা জানি ডাব্লিউ মিউ জি সমান কি হয়? উল্টোটা হয়, 1/w মিউ জি। তাহলে 1/9/8 মানে 8/9 হয়ে যাবে। এবার এটা যদি ভেঙে ভেঙে করতে যাস তাও হবে। একবার দেখে নিবি, যদি আমি এটাকে ভেঙে ভেঙে করি তাও হবে। কিভাবে দেখবি, নোটিস করবি এখানটা। ধর এখানে তাহলে জল এখন কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তাহলে প্রথমে কি লিখবো? জি মিউ ডাব্লিউ। এটাকে কি ভাঙলে কি হবে? মিউ জি। আচ্ছা বল, জলের প্রতিসরাঙ্ক কত? পরম, এটা কি? এটা জলের পরম প্রতিসরাঙ্ক। জলের পরম প্রতিসরাঙ্ক কত বললাম? 4/3। কাঁচের পরম প্রতিসরাঙ্ক কত বললাম? 3/2। তাহলে বল 4/3, 2টা উপরে উঠে যাবে, 3টা নিচে নেমে যাবে।
কত হবে 8 এর 9, দেখ ঠিক উল্টোটা আইলো। তাহলে পরম প্রতিসারাঙ্ক আর প্রতিসারাঙ্ক এই দুটো জিনিস ক্লিয়ার। যখন শুধু প্রতিসারাঙ্ক বলবো তখন সেটাকে নিজে একা একা বলা যাবে না, কোনো মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক। আর যখন পরম প্রতিসারাঙ্ক বলবো তখন সেটা অবশ্যই একটা কি, একটা প্রথম মাধ্যমটা বাতাস, মানে বাতাস বা শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক, ঠিক আছে? সেটাকে বলবো কি পরম প্রতিসারাঙ্ক। যেমন ধর এইখানে আমরা গ্লাসের সাপেক্ষে মানে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক বের করলাম। যদি আমি শুধু জলের পরম প্রতিসারাঙ্ক বলি তাহলে আমি মিউ শুধু জি লিখবো। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি কোশ্চেনটি এরকম ভাবে আসতে পারে পরীক্ষায়, বললো শূন্যস্থান বা বায়ুর পরম প্রতিসারাঙ্ক কত, কত হবে? জোরে বল। 1। শূন্যস্থান বা বায়ুর পরম প্রতিসারাঙ্ক 1। সেখান থেকে এই কনসেপ্টটা এলো। অ্যাকচুয়ালি আমরা কিভাবে বের করি পরম প্রতিসারাঙ্ক, কিভাবে বের করবো? একই কনসেপ্ট, প্রতিসারাঙ্কের জায়গাতেই বসাবো। আর পরম প্রতিসারাঙ্কটা আমি আরেকবার বুঝাচ্ছি, মন দিয়ে শুনবি। পরম প্রতিসারাঙ্ক কি বললাম? যখনই বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বের করবো তখনই সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক কি বলবো? পরম প্রতিসারাঙ্ক। তার মানে একটা হয়ে গেছে কি বাতাস বা শূন্য মাধ্যম, এটাকে আমরা এ ডিনোট করছি। আর একটা যে কোনো মাধ্যম নিতে পারি, সেটা কাঁচ নিচ্ছি আমি হিসাব অনুসারে, তোদের কি নিচ্ছি? কাঁচ। আরো অনেক পদার্থ হয়, গ্লিসারল টিসারল অনেক কিছু হয়, এটা কি ধরতে পারি আমরা? জি। তাহলে এখন পরম পদে বের করছি আমি, তাহলে আমি কি বলতে পারি এটাকে? বাতাসের সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক কি বলবো? কাচের পরম প্রতিসারাঙ্ক, মানে এ মিউ জি। এবার বল এটা সমান কি লিখতে পারি? মিউ জি বাই কে, মিউ এ। এবার আমরা অলরেডি জেনে গেছি যে এই মিউ এ বা বাতাস বা শূন্য স্তরে পরম প্রতিসারাঙ্ক কত? 1। আমি নিচে কি বসাবো? শুধু 1। তাহলে মিউ জি বাই কি 1, মানে কি শুধু মিউ জি। তাহলে এইটাকে বলবো কি কাচের পরম প্রতিসারাঙ্ক, যার মানটা কিন্তু ফিক্সড। কি বললাম? যার মানটা ফিক্সড একদম, ঠিক আছে? কারণ বাতাস অলরেডি দুটোই ফিক্সড হয়ে গেছে, একটা বাতাস একটা কি কাঁচ, এটা বললাম 3 এর 2। তাহলে পরম প্রতিসারাঙ্ক, নরমাল প্রতিসারাঙ্ক, শূন্যস্থানের প্রতিসারাঙ্ক কি, মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার। আর এই প্রতিসারাঙ্ক কি? ওই প্রতিসারাঙ্ক হচ্ছে ওই যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। এতদূর পর্যন্ত পুরো ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে এখানের মধ্যে আমাকে 2 মিনিটের মধ্যে বল পুরো ক্লিয়ার কিনা। আচ্ছা, তাহলে প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্ক মোটামুটি ক্লিয়ার। এবার প্রতিসরাঙ্ক জিনিসটা কি? ওই যে বলেছিলাম সাইন আই, মানে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের ধ্রুবক অনুপাতটা, সেটা হচ্ছে একটা ধ্রুবক, আর সেই ধ্রুবকটাকে আমরা প্রতিসরাঙ্ক নামে ডাকি। এরপর আমি কি বললাম, সাইন টাইন দিয়ে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। স্যার এই সাইন জিনিসটা আমরা ক্লাস 8 এর স্টুডেন্ট, আমরা সাইন জিনিস কি করি? ওটা ক্লাস 10 এর জিনিস, আমি বুঝিয়ে দিলাম। এরপর তোদেরকে তোদের মতো করে জিনিসটা বোঝাচ্ছি। দেখ কিভাবে এই প্রতিসরাঙ্ক ব্যাপারটা আসছে, নোটিস করবে একটু, ঠিক আছে? এই জায়গাটা তোদের বই একটু দেখবে কমপ্লিকেটেড, ঠিক আছে? একটা বড় জ্যামিতিক ছবি আর বৃত্ত, তার ভিতর অনেক কিছু আঁকি বুকি আঁকা, সেই জিনিসটা আমরা একটু ডিটেলসে যাবো। তাহলে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, তাহলে আলোর প্রতিসরণের একটা ঘটনা আমাদেরকে আঁকতে হবে। আঁকি, একটু ভালো করে আঁকি, যেহেতু এটা বোঝাচ্ছি। দেখ এটা হচ্ছে কি, এটাকে কি বলবো রে আমরা? অভিলম্ব। এটাকে কি বলবো? কি তল? বিভেদ তল। এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, এ মোরা, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা জিনিস, আমি একটু কনসেপচুয়াল প্রশ্ন করছি, আমাকে বলবি, ঠিক আছে? একটু কনসেপচুয়াল প্রশ্ন যাবো। ছবিটা দেখতে পাচ্ছিস তো? এটা এই মাধ্যম বললাম, এটা বি মাধ্যম বললাম। ছবিটা দেখে করে আমাকে বল দেখি তো, কোনটা ঘন মাধ্যম আর কোনটা লঘু মাধ্যম? দেখি সবার উত্তর নেবো। সমু, কোনটা ঘন মাধ্যম, কোনটা লঘু মাধ্যম? উপরটা ঘন। বল। উপরটা লঘু, নিচেরটা ঘন। উপরটা স্যার লঘু, নিচেরটা স্যার ঘন। সেম। কারণ কি? কারণ আলোটা অভিলম্ব দিকে সরে আসছে, তার মানে প্রতিফলনটা কোন দিক থেকে কোন দিকে হয়েছে? লঘু থেকে ঘনর দিকে। ওই জন্য আমি প্রশ্ন করলাম, রূপমের ভুল, বাকি সবার ঠিক। ক্লিয়ার? এখন এই ছবিটাকে আমি বুঝার জন্য একটা সার্কেল আঁকতে হবে আমাকে। তো সার্কেলটা আমি কিভাবে আঁকবো? আমি একটু
তোমার সার্কেলটা এভাবে আঁকতে পারবো না, একটু বড় করে ছবিটাকে এক্সটেন্ড করে ছবিটাকে বাড়াই, সব দিকেই বাড়াতে হবে ছবিটাকে, যত বড় হবে তত ক্ল্যারিটি আসবে ছবিটার মধ্যে। একটু ধৈর্য ধরো তাহলে। এরপর আমি একটা বড় সার্কেল দিচ্ছি, যদিও কি সার্কেল হলো ভগবান জানে, সার্কেল তো হয় না মোটেও এটা, তবু সার্কেল হলো। এরপর মানে সার্কেলটা আমি এভাবে নিলাম, ধর এইটা একটা এ বিন্দু, এটা ও বিন্দুতে ছেদ করেছে, তোদের বইয়ে যেমন আছে সেমন বিন্দু, ঠিক আছে, তোদের বুঝতে সুবিধা হবে। বইটাতে আমাকে একটু, এটা ও বিন্দু, এটা ধরে এ বিন্দু থেকে এসছে, ধর আলোটা এ বিন্দু থেকে এসছে, বি বিন্দু দিকে গেছে। আচ্ছা, আমরা ও থেকে এক্স অব্দি একটা মোটামুটি ধরে নিয়েছি, ঠিক আছে, সেই মাপ করে কম্পাস বসিয়ে একটা গোল টানছি, সেটা গোল টানলে একটা এই বি কেও একটা নিচে পয়েন্টে ছেদ করেছে, এই পয়েন্ট হচ্ছে ওয়াই। কি বললাম? ওয়াই। মানে প্রথমে আমি এক্স অব্দি একটা যে কোনো মান নিলাম, সেই মাপটা নিয়ে গোল টানলাম, যেটা বি কে কোনখানে ছেদ করেছে? ওয়াই। এরপরে এক্স থেকে এই যে ঠিক অবিলম্বের উপর একটা লম্ব টানলাম, যেটার নামটা কি দিয়েছে তোদের বইয়ে? যেটার নামটা দিয়েছে তোদের সি। কি নাম দিয়েছে? সি। আবার ওয়াই থেকে এই দিকের অবিলম্বের উপর একটা ই টানলাম, যার নাম দিল কি? এটা যদি সি দিয়ে তাহলে একটা ডি দেবো, মনে হচ্ছে পসিবলি ডি দিয়ে থাকবে, ঠিক আছে, ডি দেওয়া আছে। এরপর লক্ষ্য করবে এখানে ভালো করে, কি করলাম? আপতিত রশ্মি, অবিলম্ব, প্রতিসিত রশ্মি। এই আপতিত রশ্মি তো অনেক দূর থেকে কোনখান থেকে জানা নাই, আমি একটা নির্দিষ্ট মাপলে একটা বৃত্ত টানলাম, সেই বৃত্তটা এই প্রতিসিত রশ্মিকে কোনখানে ছেদ করেছে? ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এবার এক্স বিন্দু থেকে অবিলম্বের উপর একটা লম্ব টানিছি, সি বিন্দুতে যেটা অবিলম্বকে ছেদ করছে, আবার ওয়াই বিন্দু থেকে অবিলম্বের উপর একটা লম্ব টেনেছি, যেটা অবিলম্বকে কি ডি বিন্দুতে ছেদ করছে। এরপর আমার আসল গল্প শুরু, শোনাকে একটু লক্ষ্য করবি, ঠিক আছে। এরপর হচ্ছে আমার আসল গল্প শুরু। কিভাবে? যে আমরা ওই প্রতিসরণ মিউর প্রমাণটাতে আসবো কিভাবে, লক্ষ্য করবি একটা জিনিস, এইখানে দুটো ত্রিভুজ আমরা এখানে পেয়েছি, তাই তো? একটা হচ্ছে ত্রিভুজ ও, ত্রিভুজগুলোর নাম করছি, একটা হচ্ছে ত্রিভুজ এক্স ও সি, আর একটা ত্রিভুজ কি? ওয়াই ও ডি। কি নাম বললাম? ত্রিভুজ ওয়াই ও ডি। বলবি দেখি তো রাকেশ আমাকে, এই দুটো ত্রিভুজ কোন ভেদে কি ত্রিভুজ? বল, এই দুটো ত্রিভুজ কোন ভেদে কি ত্রিভুজ? কোন ভেদে কি ত্রিভুজ বলো? একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটু ডিপলি ভাবলে বুঝতে পারবি। এই দুটো ত্রিভুজ কোন ভেদে কি ত্রিভুজ? বিকাশ, কোনগুলো ভাব, কোনগুলো ভাব, কোনগুলো, কোন এর মধ্যে একটা কোন তোর পরিচিত কোন বটে? একটু ঘুরে দিলি তখন পাঠিয়ে যাচ্ছিস, সোজা গেলে এখানে বলে দিবি কি ত্রিভুজ, এটি কি ত্রিভুজ বটে, এটি কি ত্রিভুজ বটে। কেন বললি সমকোণ ত্রিভুজ? এটা কি কি এর মধ্যে তুই কি বৈশিষ্ট্য দেখেছিস এটা সমকোণ ত্রিভুজ? বল, কোন আছে এইখানে? একটা 90 ডিগ্রি কোণ আছে, ওইখানে নাই কোথাও? দেখ তো কোন কোনটা, ও সি না এক্স? বল কোন কোনটা 90 ডিগ্রি? ও কোনটা 90 ডিগ্রি? বাহ, মানে এই যে ও যে বল বল বল, এক্স সি আই। এক্স সি আই নয়, আইটা এখানে আপাতত নাম হচ্ছে ও, এক্স সি ও, এই কোণটা হচ্ছে এখানে কি 90 ডিগ্রি কোণ। তাহলে একটুকু আর এখানে কোন কোণ আছে? এই এই ত্রিভুজটা কি ত্রিভুজ? ওয়াই ও ডি, এটা কি ত্রিভুজ? ওয়াই ও ডি, এটা মনে হয় সম্ভবত সূক্ষ্মকোণ ত্রিভুজ, তাই তো? হ্যাঁ না, স্থূলকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজই। সমকোণটা কোথায় তাহলে? কোনখানে আছে সমকোণ? আছে কি এখানে 90 ডিগ্রি কোণ? আর থাকলে কোথায় আছে দেখছিস? ও ডি ওয়াই। ও ডি ওয়াই, এই দেখ 90 ডিগ্রি কোণ, তার মানে এটাও কি সমকোণী ত্রিভুজ। ভালো করে বুঝ, ওই জন্য বলছি, না বুঝলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবি, সঙ্গে সঙ্গে কোশ্চেন করবি, ঠিক আছে? ক্যামেরা অন থাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাই দুটো কোণ যেহেতু 90 ডিগ্রি, তাই এরা কি সমকোণী ত্রিভুজ। এরপর আমি সমকোণী ত্রিভুজ বলি, স্যার এই দুটো সমকোণী ত্রিভুজ আঁকার কি দরকার ছিল স্যার? কত সুন্দর সিম্পল ছবি ছিল, আই মানে আই ডিগ্রি কোণ করে আপতিত রশ্মি এলো, আবার 8 ডিগ্রি কোণ করে প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে গেল, কি দরকার ছিল? ওই যে বলেছিলাম সাইন আই বাই সাইন আর, এরপর আমরা একে একে সাইন আই বের করবো। ছবিটা উল্টো আছে, কিন্তু তার জন্য ভাবিস না যেটা আমার কোনো ক্ষতি হবে, আমি ওইখানে রেফারেন্স লিখবো। তাহলে প্রথমে বের করবো কি সাইন আই, সাইন আই। আচ্ছা সাইন আই মানে এই কোণটার সাইন বের করতে হবে, তাই তো?
তার মানে এই ত্রিভুজটাকে আমি একটু ছোট করে আঁকি এখানে তোদের মতো করে। তোরা তো এইরকম, তোরা তো সেই মুখস্থের কিট, তোরা এইরকম দেখলেই মানবি। তোরা এরকম দেখতে পেলে তো সব ঠিক আছে। এইটাকে যদি দেখ, এটাকে ধরে এরকম ঘুরানো আছে, দেখতে পাচ্ছিস? এইটাকে ধরে ঘুরানো আছে, অন্য কিছু নাই। এটা হচ্ছে কত সি কোণটা, এইটা হচ্ছে আই কোণটা, সেই আই কোণ, এটা হচ্ছে ও বিন্দু, আর এটা হচ্ছে এক্স। এখন আমাকে বলবি যদি এইটা আই কোণ হয়, আচ্ছা বল সাইন আই, তার মানে কোন কোণের সাইন মানে কি, কি বাই কি এক্ষুনি বলেছিলাম। সাইন আই মানে কি বললাম বাংলায় বল, এই তিনটা ত্রিভুজের তিনটা বাহু, সাইন আই মানে কোন দুটোর অনুপাত, বল জোরে বল। লম্ব বাই অতিভুজ। এইখানে লম্বকে তিনটা বাহু আমি নাম বলছি শুনবি, ওসি, এক্সি আর এক্সডি। এর মধ্যে লম্বটাকে এক্সি, তাহলে উপরে হচ্ছে কি এক্সসি, অতিভুজটাকে এক্সও বা ও এক্স হলো। সাইন আই পাইছি। এবার এতক্ষণ বুঝলি কেন আমি এই ত্রিভুজটা লম্ব করে আঁকলাম, কারণ ওই অনুপাতটা খুঁজে বের করার জন্য। এরপর তাহলে এরকম করে সাইন আরো বের করবো আমরা। সাইন আর কত হবে বল, সাইন আর কত হবে বল। এরকম করে এই ত্রিভুজটা আরেকবার আঁকি। এবার এই ত্রিভুজের নামগুলো পাল্টাবো। এটা হচ্ছে ডি কোণ, এটা হচ্ছে ওয়াই, আর ওটা তো ওই হবে না, এই কোণটা কত হয়ে যাবে, এই কোণটা আর হয়ে যাবে। এখন বল আমাকে সাইন আর মানে এখানেও লম্ব বাই অতিভুজ, এখানে লম্বকে ওয়াই ডি, অতিভুজকে কি হবে ওয়াই ও, ওয়াই ও। এরপর এইখানে একটা ব্যাপার আছে, এইটা হচ্ছে ওয়াই ও, ঠিক আছে, আর এইটা হচ্ছে এক্সও। আমাকে একটা জিনিস বুদ্ধি খাটি বলবি, এক্সও আর ওয়াই এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে, বড় ছোট সমান, এক বেশি দুই বেশি তিন বেশি, কোনো সম্পর্ক কি আমি এখান থেকে দেখতে পাচ্ছি? এইটা হচ্ছে এক্সও আর এটা হচ্ছে ওয়াই ও। একটু বুদ্ধি খাটা, ফিগারটা ভালো করে দেখ, এটা একটা সার্কেল, ভালো করে দেখ ফিগারটা। এই এক্সও আর এই ওয়াই ও, সরি এটা এক্সও, এটা ওয়াই ও, এদের মধ্যে কোনো সম্পর্ক কি বর্তমান আছে কি? সমান হবে, তুই বলছিস সমান হবে, হ্যাঁ সমান হবে, হ্যাঁ সমানই হবে। কি লজিক কি, কারণটা কি সমান হওয়ার? এটা জ্যামিতি সিম্পল কনসেপ্ট, ক্লাস 5 এ শেখানো হয়। বিকাশ স্যার দুটো কোণে 90 ডিগ্রির সঙ্গে কোনো সম নেই, অত জটিলও নয় যে 90 ডিগ্রি স্যার সর্বসম্মতিভুজ দেখতে পেয়েছি স্যার তাই সমান, না ওটাও না, অত জটিল কনসেপ্ট। বল বল বল, তোর আগে তো যাচ্ছিল, বল। এক্স্যাক্টলি, এইটা একটা বৃত্ত, এক্সও একটা ব্যাসার্ধ, তাই তো, আর ওয়াই একটা কি ব্যাসার্ধ, কেন্দ্র থেকে মধ্যবিন্দু পর্যন্ত। তাহলে দুজনে যদি ব্যাসার্ধ হয়, আমরা কি একটা বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য কি সমান, তার মানে এক্সও আমরা এখান থেকে কি বলতে পারি, এক্সও সমান কি ওয়াইও, কারণ দুজনে কি ব্যাসার্ধ। তাহলে আমি ওয়াই এর জায়গায় এখানে এক্সও লিখতে পারি, পারি কি লিখতে? আরামসে লিখতে পারি, কারণ দুজনেই ব্যাসার্ধ, দুজনেই মান সমান। ইও যদি 5 হয়, এ কত হবে 5ই হবে। এরপর আমরা আমার সূত্র লাগাই, কি নাম বলেছিলাম, ওই যে কি প্রতিফলনের দ্বিতীয় সূত্র, সাইন আই বাই কি সাইন আর। বল সাইন আইটা কত পেয়েছি, সাইন আইটা পেয়েছি এক্সি বাই কি এক্সও, ভাজিত বাই মানে ভাজিত কি হবে, সাইন আরটা কত ওয়াই ডি বাই কি ওয়াইও না, আমরা এক্সওটা লিখবো, সুবিধা হবে আমার। ভাজিতটা গুণিত হলে কি উল্টে যাবে, এটা এক্সি বাই এক্সও গণিত কি হবে এক্সও বাই ওয়াইডি। দেখ তো এক্সও এক্সও কেটে যাচ্ছে, কি হচ্ছে এক্সি বাই ওয়াইডি, একটা অনুপাত পেলাম। আচ্ছা বল দেখি এই অনুপাতটার মধ্যে এক্স আর সি আমার নির্দিষ্ট, আমি বলেছিলাম যে এক্স মানটা এভাবে নিবি, একবার বলেছিলাম যে এতটাই নিতে হবে বইয়ের সঙ্গে মেপে না, প্রথমে বলেছিলাম যে কোনো একটা মাপ কাটো সেটাকে নিয়ে সার্কেল বানাও, বলেছিলাম। মানে প্রতিসারাঙ্ক আপতন কোণ নির্ভর করে আপতন কোণের উপরে না, ঘন্টাও নির্ভর করে না। আপতিত রশ্মির দৈর্ঘ্যের উপর নির্ভর করে কিছু উপর করে না, শুধু কিসের উপর করবে, মাধ্যমের উপরে, যে মাধ্যম সেটার উপরে। দেখো এই যে এক্সি, এই এক্সির মানটা, এই মানটা কার উপর নির্ভর করে? আমি এক্সটাকে নির্দিষ্ট মাপে নিতে বলেছিলাম একবারের জন্য না, এটা যে কোনো ভাবে চেঞ্জ হতে পারে, আপ ডাউন হতে পারে। এই রেখাটা যদি ধর এখানে আসতো, তখন আপতন কোণ পাল্টিত, আমার এক্সির কোনো মানের পরিবর্তন হতো কি, হতো না, আমি তো ইচ্ছা মতো নিচ্ছি ওটা। তার মানে
এই যে প্রতিসরাঙ্ক কোনো রকম ভাবে আপতন কোণের উপর নির্ভর করে না, তার উপর নির্ভর করে শুধুমাত্র মাধ্যমের প্রতিসরাঙ্কের উপরে আর আলোর বর্ণের উপরে। তাহলে একটা সূত্র পেলাম কি, যে আপতন কোণের সাইন আর প্রতিফলন কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক, সেই ধ্রুবকটাকে আমরা কি বলি, প্রতিসরাঙ্ক। আচ্ছা, এইটাই তোদের বইয়ে দ্বিতীয় সূত্র একটু ঘুরিয়ে দিয়ে আছে, মানে সাইনের টাইনে অত কিছু বলা নেই, যে কোনো মাধ্যমে যদি বর্ণ এবং দুটি মাধ্যম অপরিবর্তিত থাকে কি হয়, প্রতিসরাঙ্ক একই থাকবে, মানে সর্বদা ধ্রুবকটা ধ্রুবক থেকে যাবে। ঠিক আছে, এই যে দ্বিতীয় সূত্রটা, এইটা একটা পার্টিকুলার ব্যক্তি এই সূত্রটা দিয়েছিল। ঠিক আছে, বিজ্ঞানী স্নেল। কি বললাম, বিজ্ঞানী স্নেল। ওই জন্য দ্বিতীয় সূত্রটাকে স্পেশালি স্নেলের সূত্র বলা হয়। কি বলা হয়, স্নেলের সূত্র। কি বলা হয়, স্নেলের সূত্র। দেখ, এই জিনিসটা ক্লিয়ার, স্নেলের সূত্র। তাহলে আজকের ক্লাসে আমরা টোটাল কি কি পড়ালাম, আলোর প্রতিসরণটা কি বললাম, প্রতিসরণে এবার রিভিশন, কুইক রিভিশন। ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে উত্তর করবি। ঠিক আছে, আলোর প্রথমে আলোর প্রতিসরণ দেখালাম। প্রতিসরণের দুটো ঘটনা, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। লঘু মাধ্যমে কি হয়, প্রতিসিত রশ্মিটা অবিলম্বে দিকে সরে আসে, আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে কি হয়, অবিলম্বে থেকে দূরে সরে যায়। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতন কোণটা কি বড়, প্রতিসরণ কোণ ছোট, আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতন কোণ ছোট, প্রতিসরণ কোণ বড়। তারপর আমরা দেখলাম প্রতিসরণের দুটো সূত্র। প্রথম সূত্রটা প্রতিফলনের সূত্রের মতোই সেম, আপতিত রশ্মি, প্রতিসিত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলে আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে, এটা ফার্স্ট সূত্র। এবং দ্বিতীয় সূত্র কি বললাম, যে আলোর বর্ণ, যদিও কিন্তু বিজ্ঞানী স্নেল কিন্তু এই কথাটা একদম বলে না, তোদের ক্লাস 8 এর বইগুলো লেখা আছে, তোরা যখন সিনিয়র লেভেলে বইগুলো পড়বি না, তখন কিন্তু এইটা পাবি, যে আপতন কোণের সাইন আর প্রতিফলন কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। এটাকে তিনি ঘুরিয়ে কি বলেছেন, আলোর বর্ণ বা দুটি মাধ্যম যদি এক থাকে তাহলে কি হবে, তাহলে আলোটা, তাহলে দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক একই থাকবে। তারপর আমরা বললাম প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক কখনোই নিজস্ব হয় না, একটা মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়। যখন ওই একটা মাধ্যমকে আমরা বাতাস নিয়ে নেব, তখনই সেই প্রতিসরাঙ্কের একটা নাম হয় কি, সেটার নাম হয় পরম প্রতিসরাঙ্ক। বাতাসের পরম প্রতিসরাঙ্ক কত, বা বাতাসের প্রতিসরাঙ্ক কত বললাম, 1, বা শূন্য মাধ্যম বা যদি বাতাস যায় বলে তার প্রতিসরাঙ্ক 1। তাহলে এই জিনিসগুলো আপতিত রশ্মি, প্রতিসিত রশ্মি মোটামুটি ক্লিয়ার সবার? ওকে, এইটা গেল ফার্স্ট হচ্ছে প্রতিসরাঙ্ক বা প্রতিসরণের ক্লাস। এন্ড করছি ক্লাসটা এখানে।